দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবারের 7 দিন মানেই সংসারের গল্প, দাম্পত্যের আড্ডা। টেলিভিশনের স্ক্রিনে আপনি যাদেরকে দেখেন, শিল্পী, অভিনয় শিল্পী, টেলিভিশনের সংবাদ উপস্থাপক, টকশোর আলোচক, অভিনয় শিল্পী, এর বাইরে অধিকাংশ মানুষকেই আপনি টেলিভিশনে দেখেন না, যারা এই মানুষগুলোকে দেখানোর আয়োজন করেন, অর্থাৎ পেছনে থাকেন। এরকম দুজন মানুষকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যারা দুজনই গণমাধ্যমের কর্মী এবং একজন বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রথম নারী হেড অফ প্রোডাকশন। আমাদের সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাইলা পারভিন পিয়া, আপনাকে স্বাগত। এবং আছেন তার জীবনসঙ্গী তাশিউর রহমান, আমরা রাজভাই নামে চিনি, তিনিও মাছরাঙা টেলিভিশনের হেড অফ প্রোডাকশন। আপনারা দুজনই গণমাধ্যমের মানুষ এবং আজকে হেড অফ ব্রডকাস্ট। দুজনের সঙ্গে অনেক গল্প হবে, কিন্তু প্রথমে একটা ছবি আমরা একটু দেখাই। আপনার ফেসবুক থেকে আমরা ছবিটা নিয়েছি। মা বলে ডাকতে পারা আর মা ডাক শুনতে পারা যে কি মধুর, কি যে শান্তি। কথা হচ্ছে যে আপনি যেদিন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের প্রথম নারী হেড অফ প্রোডাকশন হলেন, সেইটা এক্সাইটমেন্ট বেশি নাকি মা হওয়ার এক্সাইটমেন্ট বেশি? খুবই কঠিন প্রশ্ন। দুইটাই আসলে দুই রকমের শান্তি, প্রশান্তি এবং হচ্ছে এক্সাইটমেন্ট। আমি কোনোটাকে একটু উপরে রাখতে চাই না, কারণ আমার কাছে, আমি যখন আমার অফিসে থাকি তখন আমার কাছে সেটাই হচ্ছে সর্বোচ্চ প্রশান্তি জায়গা। এবং আমি যখন বাসায় আসি, আমি যখন একজনের মা, সেটা আমার প্রশান্তি জায়গা। এবং অফিসে যখন আমাকে সবাই আপু বলে ডাকে, মানে তখন আমি যে ওদের যে কেয়ার করি, আমার কাছে এটা কোনো অংশে আমার ছেলের কেয়ারের চেয়ে কম মনে হয়নি। এই কারণে আমি দুইটাকে একদম অফিস হচ্ছে সেকেন্ড হোম। হ্যাঁ, সেকেন্ড হোম আমার কাছে এখন এমন হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি প্রায় 14 বছর, তো আমার সংসার জীবন 15 বছর। আরেক বছর হলেই হতো। তাহলে আমার হচ্ছে কি সেইটাও একদম সংসারের মতোই হয়ে গেছে। এবং আমি ওখানে গেলেও একই রকমের অনুভব করি, একই রকমের বিষয়গুলো। আপনারা দুজনেই টেলিভিশনের মানুষ এবং দুজনেই কাকতালীয়ভাবে পেছনে কাজ করেন। সামনে আপনি বোধহয় টেলিভিশন স্ক্রিন আজকে প্রথম আসলেন সম্ভবত, নাকি? স্ক্রিনে এইভাবে প্রথম বলা যায়, এছাড়া এমনি ছোট নিউজ বাইট টাইট এই ধরনের, কিন্তু দুজন একসঙ্গে আজকে এত বড় প্রোগ্রাম মানে সাহস করিনি কখনো আসলে। মানে মানুষ স্ক্রিনের সামনে নিয়ে আসেন কিন্তু ডিজি আসেন না। জি, ওটাই যে পেছনের যে কোনো কাজ ব্রডকাস্টিং রিলেটেড, মানে ক্যামেরা শুট থেকে শুরু করে যদি বলেন একবারে ফাইনাল অন এয়ার আর্টিস্টেশন থেকে আপ করা পর্যন্ত সব কাজেই আমাকে দিয়ে সম্ভব খুব সহজেই। কিন্তু এই স্ক্রিনের সামনে এসে কথা বলাটা, এটা আসলে এমনিতেও আমি যে কোনো আড্ডাতেও মানে এমনি 4-5 জন থাকলে আমি সবসময় একটু কম কথা বলি। লাজুক, ওই দিক থেকে লাজুক ওইভাবে ওইটা বলা যাবে না, মানে এমনি কম কথা বলতে পছন্দ করি আর কি। আপনাদের পরিচয় কিভাবে? টেলিভিশন সূত্রে? টেলিভিশন থেকে আসলে আমরা, এটা একটা বড় একটা গল্প আছে পেছনে আসলে, যদি বলতে গেলে আসলে যদি কোনো প্রডিউসার সিনেমার যদি গল্প শোনে তাহলে হয়তো সিনেমা হয়ে যেতে পারে আর কি, এরকমই ব্যাপারটা। আমরা তখন একসাথে আসলে ইটিভিতে একসঙ্গে চাকরি করি। আচ্ছা, আপনাদের ইটিভি থেকে একসঙ্গে টেলিভিশনে আমাদের পরিচয় আর কি। তো প্রথম বছর যাওয়ার পরে হঠাৎ একটা বর্ষবরণ অনুষ্ঠানে, আমার যতদূর মনে আছে স্পষ্টই মনে আছে, যতদূর বললে ভুল হবে, স্পষ্টই মনে আছে যে মানে হঠাৎ একদিন দেখা, ও প্রথম দেখাতে আর কি ডিসিশন যে আসলে আমি তখন আসলে বাসারও একটা চাপ ছিল। আচ্ছা, তো চিন্তা করলাম যে আসলে কোনো একটা নিজের ঘাড়ের উপর চাপাচ্ছে, নিজে খুঁজে নেওয়া ভালো। আচ্ছা, ওই জায়গা থেকে আর কি পছন্দ, যেহেতু ওই পরের দিনে আমার মনে আছে যে পরের দিনই ও তখন প্রোগ্রাম ডিপার্টমেন্টের একটা পার্ট ছিল দেশ জুড়ে, 21 হ্যাঁ, দেশ জুড়ে খুব বিখ্যাত অনুষ্ঠান ছিল। সেই ডিপার্টমেন্টে ও তখন হচ্ছে কাজ করতো। তো ওর ডিপার্টমেন্টের সিনিয়র দিয়ে তারপরে ওর ডিপার্টমেন্ট হেড দিয়ে প্লাস আমার ডিপার্টমেন্টের সিনিয়র দিয়ে বিভিন্ন জনকে একদিনে আমার মনে আছে যে 10-12 জন মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে বিভিন্ন সময় মানে প্রস্তাব দেওয়া শুরু করলো যে এই ভালো লবিস্ট বলা যায়। তারপরে মানে সব জায়গা থেকে রেজাল্ট হচ্ছে নেগেটিভ, মানে সব নেগেটিভ।
মানে চেহারা বলা ছিল না, আমি তো তাকে চিনতামই না। আচ্ছা আচ্ছা, মানে আমাকে বলেছে যে রাজ ভাই, কেউ বলেছে রাজ, হ্যাঁ, তা আমি বলছি কোথায় কাজ করে, বলেছে এমসিআর এগুলো সব দায়িত্বে কাজ করে। তা আমি বলেছি আমি এখন ইন্টারেস্টেড না। মানে আমার কাছে আপনি সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন ওনাদের মাধ্যমে? একবারে ডাইরেক্ট, আমি এরকম পছন্দ, আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, আচ্ছা। তো সব জায়গা থেকে না, তা আমি তো মন টন খারাপ, প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে দেবদাস হয়ে যাবে। মানে না, ওইরকম না বিষয়টা, যে এই টেলিভিশনে আর থাকা যাবে না। মানে এতজন জেনে ফেলছে, এতজনকে দিয়ে বলাইছি নেগেটিভ। আমি মোটামুটি ওই দিন রাতে সিদ্ধান্ত নিয়ে ফেলছি যত তাড়াতাড়ি সম্ভব চাকরিটা ছেড়ে দিতে হবে। ইভেন এটা নিয়ে মানে তখন আমার যে হেড অফ ব্রডকাস্ট ছিল তখন, ওই সময় ওনার সাথে ডিসকাস করতেছিলাম আমি এরকম। তো উনি আবার খুব সাপোর্টিভ আমার ব্যাপারে। তো উনি বলছে কি করতে হবে আমাকে বলেন, আমি দেখতেছি বিষয়টা। ভাইয়া হবে না, কারণ আমি বিভিন্নভাবে চেষ্টা করছি ওর কাছের লোকজনদেরকে, ও যাকে সবচেয়ে বেশি পছন্দ করে তার মাধ্যমে চেষ্টা করছি, সবগুলো না, এটা আর হবে না। তারপরে উনি তখন বললো আপনি এই কাজ করতে গেলেন কেন? আমারও মনে হলো যে আসলে তাই তো, আমি একবার হ্যাঁ হ্যাঁ আমি নিজে একবার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। তারপরে সরাসরি আমি নিজেই মানে প্রস্তাব দিয়ে এই। তো তখন আবার আগে যে সবাইকে যে উত্তরটা দিচ্ছিল তার চেয়ে একটু পজিটিভ মনে হয়েছে আমার, এই অর্থে যে তখন বললো যে আসলে আমার এইভাবে কোনো চিন্তা ভাবনা এখন নাই, তো এটা ফ্যামিলিগতভাবে যদি হয়, আপনার ফ্যামিলি থেকে যদি আমার ফ্যামিলিতে কথা বলে কিংবা আমার ফ্যামিলি যদি রাজি হয়, তখন এটা চিন্তা করা যেতে পারে। একটু আশাবাদী দেখা গেল, ইয়ে হইলো। তো আমি বেশ ভালো, এটা তো একটা পজিটিভ ইয়ে। পরে আমার ফ্যামিলি থেকে ওর ফ্যামিলিতে কথা বললো, কথা বলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের আসলে মাসখানেকের মধ্যেই বিয়ে হয়ে গেল। তাহলে তো কোনো সিনেমা প্রেম করার কোনো সুযোগ ছিল না, মানে একবার সরাসরি আমার ইয়েই ছিল এরকম যে মানে আমরা তাড়াতাড়ি। কিন্তু এখানে টানটান উত্তেজনার ব্যাপারটা না, না উত্তেজনা মানে কি, না এর ভিতরে একটা ঘটনা আছে। ঘটনাটা বললে মানে সিনেমার যে বিষয়টা বলছিলাম ওটা আসবে, সেটা যদি বলি তাহলে ধরেন এরকম একটা সিচুয়েশন ছিল যে ও চিটাগাং যাচ্ছে। আচ্ছা, চিটাগাং যাচ্ছে আমি জানতে পারছি বিভিন্ন জন, কারণ আমার বিভিন্ন লোকজন সবসময় ওর পিছনে বিভিন্নভাবে ইয়ে করতো। এর ভিতরে অনেক ঘটনা আছে, যেমন ধরেন একদিন আমার মনে আছে যে ও তো ইয়ে প্রোডাকশনে কাজ করতো। প্রোডাকশনে কাজ করতে গেলে প্যানেলগুলো, এডিট প্যানেল যেগুলোতে দৌড়াদৌড়ি করতে হতো, পিসিআরে দৌড়াদৌড়ি করতে হতো। আমার চোখের সামনে একদিন দেখলাম যে ওর স্যান্ডেলের একটা পার্ট ছিঁড়ে গেল, স্যান্ডেলটা ফেলে দিয়ে ও দৌড় দিয়ে চলে গেল পিসিআরে। তা আমি সাথে সাথে স্যান্ডেলটা ওখান থেকে উঠে নিয়ে সরাই ফেললাম। সরাই ফেললে তাড়াতাড়ি ওটাকে নিচে পাঠায় একবারে পটানোর জন্য। হ্যাঁ, না ওই মানে জিনিসটা ওইরকম না যে আমি করছি এটা বোঝানোর বিষয় না, জিনিসটা জাস্ট ঠিক করে দেওয়ার একটা প্ল্যান ছিল আর কি। তো এর মধ্যে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, স্যান্ডেলকে কেউ স্যান্ডেল খুঁজে পাচ্ছে না। তো স্যান্ডেলটা যখন আবার ঠিক হয়েছে, স্যান্ডেলটা যথাস্থানে আবার আমি রেখে দিয়েছি। পরে স্যান্ডেলটা পাওয়া গেল, তো জানেও না এটা কীভাবে হলো। তারপর আরও একটা ঘটনা আছে, ধরেন ওর হচ্ছে যে মগে পানি খায়, আমি মগটা আপনার খুব সুন্দর, মানে কথা বলার বিভিন্ন একটা ইয়ে ছিল তখন, মানে আমি যদি ওই ধরনের স্বভাবে ছিলাম না, তারপর কেন জানি এটা হয়ে যেত ওই সময়, জানি না কিভাবে এই জিনিসগুলো। স্যান্ডেলের গল্পটা কি আপনি পরে শুনেছেন? আমার সাথে সেই সময় আমি মানে বুঝতে পারছিলাম যে আমার সাথে কিছু অস্বাভাবিক আচরণ চলছে, মানে জিন পরিটরি আর কি, এরকম মনে হচ্ছিল, মানে যে আগের দিন দেখলাম মগ নাই, পরের দিন আবার আছে। হ্যাঁ, আমার যে স্যান্ডেলটা, যেহেতু আমি মনে করি যে আমি যা ইনকাম করতাম সেটা দিয়ে আমার চলতে হবে, তখন আমার ইনকামও খুব কম ছিল, তো আমার যে স্যান্ডেলটা একটু ছেঁড়া ছেঁড়া ছিল, তাই আমি ভেবেছি আচ্ছা কয়েকদিন পরে কিনবো বা এরকম কিছু। তো দৌড়াতে গেছিলাম, নিউজ শুরু হয়ে যাবে, আমাদের তখন D9 টেপ ছিল, ওগুলো নিয়ে দৌড়াতে গেছিলাম, স্যান্ডেলটা গেল ছিঁড়ে। তা আমি যে স্যান্ডেলটা রেখে নিউজ রুমে খালি পায়ে পিসিআরে চলে গেছি, কাজ করছিলাম। হঠাৎ করে শেষ করে এসে দেখি যে স্যান্ডেল নাই, স্যান্ডেল নাই। পুরো অফিস সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে, সবাই খুঁজতেছে আমার স্যান্ডেল নাই। আমি এক পায়ে স্যান্ডেল আর এক পা খালি। আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর দেখি স্যান্ডেলটা সেলাই করা। হ্যাঁ, এরকম। তারপরে যে মগ, মানে আরো কিছু আমি দেখতাম যে আমার হ্যাঁ আমার চারপাশে সব চোখগুলো কেমন যেন দেখছে, হেল্প করা শুরু করছে বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন সাইড থেকে। মানে আমি কোনো বিষয়ে সাপোর্ট চাওয়ার আগেই হয়ে যাচ্ছে। এই যে বললো না চট্টগ্রামে যে যাবো, এটা ও জানলো কিভাবে? আমি হয়তো টিকিট কাটছি, কেউ কাউকে বলেছি, ওইভাবে ও জানছে, লিক করে দিয়েছে। হ্যাঁ, আমার কোনো প্রাইভেসি ছিল না। চট্টগ্রামের যে গল্পটা বলতেছিলাম সেটা আমি কমপ্লিট করি। সেটা হচ্ছে
আমি যখন জানতে পারলাম যে যাচ্ছে, আমি গোপনে ওই বাসে উঠলেন, মানে টিকিট একটা কেটে ফেললাম। আচ্ছা আচ্ছা, ইচ্ছা যে এত বড় একটা জার্নি, সিনেমায় ঢুকতেছি, এত বড় একটা জার্নি একসাথে যেতে পারলে হয়তো জিনিসটা পজিটিভ করার একটা হইতে পারে। তো টিকিট কেটে ফেললাম। টিকিট কেটে ফেলে আমি আমার যতদূর মনে হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস মনে হয় চিটাগাং যেতে ওই সময়। তো 3:30টার দিকে আমার ট্রেনে, হ্যাঁ আচ্ছা, তো 3:30টার দিকে ট্রেনটা ছিল। 3:30টার দিকে আমি ইটিভিতে আমি যে বলতেছিলাম যেটা, যে এত আমাদের কাজের ব্যস্ততা ছিল যে ওই দিন হচ্ছিল এমন যে হচ্ছে আমি আসলে সিচুয়েশনটা এরকম হয়েছিল, আমাদের সার্ভার আবার ক্র্যাশ করছিল ওই সময়, যে আমি এখন এই দিকে যাব না ওই দিকে যাব। এই অফিসের যেহেতু দায়িত্ব, আমি এই দিকে কাজ করতে করতে সার্ভার আপ করতে করতে ওইদিকে আমার ট্রেনের প্রায় সময় শেষের দিকে। পরে আমার এক সিনিয়র বড় ভাই, বাবলা ভাই, আমার মনে আছে, উনি আমাকে খুব হেল্প করতো যে কোনো বিষয়ে। সে তখন তার হুন্ডা নিয়ে আমাকে বললো, তুই পেছনে ওঠ, আমি তোকে তাড়াতাড়ি ধরায় দিচ্ছি। আর কোনো উপায় না পেয়ে পরে ওনার হুন্ডায় বসে এক টানে একবারে না কমলাপুর না, ইয়ে ছিল তখন হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশন, এয়ারপোর্ট রেল স্টেশন। আমি তো দেখতেছি যে মানে এমন সিচুয়েশন যে আমি স্টেশনে ঢুকবো, ট্রেন চলে যাচ্ছে আর কি। তো সিনেমা হলে হয়তো এটা সম্ভব ছিল তখন, যে মানে দেখায় না দিল দুলহানিয়া সিনেমায় যেমন দেখায় যে না ওই ধরনের, তার বাস্তবে তো আর ওটা সম্ভব না। তখন হইলো আমি দেখলাম যে ট্রেন চলে যাচ্ছে, আর আমি দেখছি যে আসলে দৌড়ে এটা ধরাও সম্ভব না। পরে আমি ফোন দিলাম যে এরকম, ও তো বিশ্বাসই করে না এই ধরনের ঘটনা। আমার ট্রেনটা মাত্র ছেড়ে গেল, এই যে যাচ্ছে না, এই যে এই যে এই যে আমি বলতেছি ও মিলে যাচ্ছে, তখন ও বিশ্বাস করলো যে আসলে এই ধরনের একটা ঘটনা ঘটছে, আমি পিছনে আছি। তো আসলে আমার পরে মনে হয়েছে না না আমি কোনোভাবে ট্রেনে উঠতে পারিনি, কিন্তু আমার পরে মনে হলো সিনেমা হলে উঠতে পারতাম, হয়তো আমি উঠে যে কাজটা মানে উঠে যে কাজটা হয়তো তার চেয়ে ভালো হয়েছে আমি না ওঠার পরে, আমার কাছে এটা মনে হয়েছে। কারণ আমি যখন ওকে বলছি এরকম চেষ্টা করছি হয়নি, আমি শিওর যে তখনই ওর মনের ভিতরে হয়তো ওই ধরনের কাজ করছে যে আচ্ছা ছেলেটা এত চেষ্টা করছে, ফেল করছে। এখন একজন যখন মানে নন স্টপ আপনার পেছনে লেগে থাকবে, তখন একটা তো সফট কর্নার আসে। কিন্তু আমার তখন বিয়ের ইচ্ছাই ছিল না, আমার প্ল্যান ছিল একটু পরে। কিন্তু পরে যখন দেখলাম যে ও বলছে নাছোড় বান্দা, প্লাস আমার বোন আছে জমজ, তার অনেক আগে বিয়ে হয়ে গেছে, তো আমাদের বাসা থেকে একটা পারিবারিক চাপ আছে। এবং আপনি তো জানেন যে মিডিয়াতে যে মেয়েরা কাজ করে, নারীরা, সে নারীদের ব্যাপারে সবসময় এত নেগেটিভ, এবং ধরেন একটা সময় নিজের কাছের মানুষজন পর্যন্ত তাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলে, একদম কাছে আত্মীয় স্বজন। হ্যাঁ, এবং আমি এমন ফিল করছিলাম যে আমি যদি এখন বিয়ে না করি তাহলে হয়তো আমার এখানে থাকাই হবে না। হ্যাঁ, আমার বাবা খুবই পজিটিভ। আমার বাবা বলেছে, সবসময় বলতো তুমি এত কে কি বলেছে এগুলো এত খেয়াল করো না। কিন্তু আমার মা সহ আমার যারা একদম কাছে শুভাকাঙ্ক্ষী পারিবারিক যারা বিশেষ করে নারীরা আছেন, তারা মনে করতো আমি একেবারে উশৃঙ্খল হয়ে যাচ্ছি, আমার জীবনটা শেষ, আমার আর কখনোই বিয়ে হবে না। তো এদেরকে চিন্তামুক্ত করাটাও আমার একটা দায়িত্ব ছিল। এবং সেই তখন তিনি আবির্ভূত হলেন। একটা বিরতি নিয়ে আসছি, আর অনেক গল্প আছে। দর্শক ফিরছি একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে, শুক্রবার 7 দিন মানেই সংসারের গল্প। এবং আজকে আমরা একজন গণমাধ্যম কর্মী, এরকম দুজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি যারা দুজনে টেলিভিশনের পেছনে কাজ করেন। এর মধ্যে একজন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে, বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটা হিস্ট্রি বলি আমরা, যে বাংলাদেশের প্রথম নারী হেড অফ প্রোডাকশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তিনি কাজ করেন, নায়লা পারভিন পিয়া। এবং আমাদের সঙ্গে আছেন তাশিউর রহমান। আজকে ওনার আপনাদের দুজনের প্রথম টেলিভিশন স্ক্রিনে আসা একসঙ্গে, এবং আমরা রাজভাইকে স্বল্পভাষী লোক হিসেবে চিনি, খুব অল্প কথায় উত্তর দেয়া, কিন্তু আজকে ভালো কথা বলছেন। এটা কিভাবে হচ্ছে? আমি আজকে ওকে বলছিলাম, মানে আপনারা যখন বললেন এরকম একটা প্রোগ্রাম করবেন, আমার খুবই আগ্রহ হলো। কারণ যে মানুষটা আমার পেছনে থেকে, আমার সাথে থেকে আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই মানুষটাকে পরিচয় করিয়ে দেয়া অথবা সেই মানুষটাকে পাশে বসে গল্প করা, এই যে একটা আমার কি বলবো আগ্রহ, এটা আমার সারা জীবনের, এবং আজকে এটা পূর্ণ হলো। তো আমি রাজকে বলছিলাম, রাজ ওই প্রশ্ন করলে এক কথায় উত্তর দিও না, একটু ডিটেলসে বললো। তখন ও আমাকে একটা উদাহরণ দিল যে হ্যাঁ এরকমও হয়। উদাহরণটা বলবা তুমি? না, ওই যে বিভিন্ন প্রোগ্রামে টকশো গেস্ট কিংবা বায়োগ্রাফিতে অনেক গেস্ট আসে না, তো অনেক সময় এরকম আমরা শুটিংয়ে দেখি যে তাকে প্রশ্ন করেছে, আপনি ছোটবেলায় কেমন ছিলেন? দুরন্ত।
প্রেজেন্টার আবার বোঝাচ্ছে যে আপনি কেমন দুরন্ত? সবাই যেমন হয়, মানে এই টাইপের আর কি। তো আমি এইরকম আর কি। তোমাকে আমি বললাম যে তুমি নিজে জানো যে যদি হোস্ট প্রশ্ন করে আর গেস্ট এক কথা উত্তর দেয় তাহলে সময়টাকে টানা কথা বলতে হয়। হ্যাঁ, প্রেজেন্টার আর কি বলবে তখন শো আন্ডার। আর যদি ব্যক্তিগত বিষয় হয়, ওনার যে বিয়ের গল্পটা, এটি যদি না বলতেন আমি ওই সময় কি বলতাম? সেটাই খুব মুশকিল। আমরা যেহেতু ক্যামেরার পেছনে কাজ করি, আমাদের এই বিষয়টা যে বুঝতে হবে সেটা নিয়ে ওর সাথে আর কি কথা বললাম। এই যে আপনার এই ছবিটা আমরা দেখেছি গত 31শে মার্চ, অনেকগুলো গণমাধ্যমে এই ছবিটি, মানে এই নিউজটি এসছে যে দেশের প্রথম নারী হেড অফ প্রোডাকশনের দায়িত্বে পিয়া। এই সংবাদটা যখন হলো, মানে ঘটনাটা যখন ঘটলো, আপনার ফিলিংটা কেমন ছিল? আসলে দ্যাট ওয়াজ মাই বেস্ট ডে এভার। আচ্ছা, মানে অনেকগুলো কি, মানে এমন কোনো অনলাইন ছিল না আমার, সবাই নিউজ করেছে, আমরা যাদের যতগুলো মানে রিনন যেগুলো পড়ে, কোনো একটা বাদ আমার মনে হয় না মানে পাইছি আমি। মানে আমি যতটা না দেখি যে কোনটাতে আসছে, মানে ও তো তারপরে আবার যেটাই যখন আসে পোস্ট দিচ্ছে দেখা যায় ফেসবুকে, আমি একটার পর একটা দেখছি, মানে একটা হিউজ একটা কাভারেজ আমার কাছে মনে হয়। না, কিন্তু বাংলাদেশে যেটা বলে যে গণমাধ্যমে, টেলিভিশন চ্যানেলে নারীরা যারা কাজ করেন, আপনি বিরতির আগে বলছিলেন যে অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, এবং সেই চ্যালেঞ্জটা পরিবার থেকে, সমাজ থেকে, এমনকি কর্মক্ষেত্রেও আমরা সবসময় একটা খুব অভিযোগের সুরে শুনি যে টেলিভিশন চ্যানেলগুলো নারীদের জন্য কাজের ক্ষেত্রে খুব স্মুথ না, অনেক চ্যালেঞ্জ, এই সেই। তো আপনি কি সেই চ্যালেঞ্জটা ওভারকাম করলেন, বা আপনার কাছে মনে হয়েছে যে খুব চ্যালেঞ্জিং? কি অনেক চ্যালেঞ্জিং, এবং ওভারকাম করেছি কিনা এটা তো যতদিন চাকরি করি অতদিন হচ্ছে বলা কঠিন, কারণ চাকরি করছি মানে এই চ্যালেঞ্জগুলো সাথে নেই। একটা ছেলে একটা মেয়ে বা একজন নারী পুরুষের চেয়ে বড় কথা হচ্ছে যে চ্যালেঞ্জ নারী পুরুষ সবারই থাকে, নারীদের একটু বেশি থাকে। নারীদের একটু বেশি, প্রথমত তো পারিবারিক একটা বিষয় আছে, সাথে আছে সামাজিক একটা ব্যাপার, সেই সাথে আমাদের যারা পুরুষ কলিগ তারা, আমি আমার টেলিভিশনের কথা বলছি না, ওভারঅল আমার অনেক টেলিভিশনে নারীদের সাথে আমার অনেক বন্ধু আছে, সো ওদের সাথে কথা হয়, সব নিয়ে আমি বলছি যে নারীদের যেটা হয় যে কলিগ যারা পুরুষ থাকেন তারা হচ্ছে না, তাদেরকে বাসায় আমার মা আমার বোনের সাথে যে ধরনের আমি আচরণ করি, একজন পুরুষ তার কলিগ, নারী কলিগকে একইভাবে ওইভাবেই কথা বলতে চায়, এবং ডমিনেটিং। ধরেন যে একজন ভাই কি করে, তার বোনকে সবসময় মনে করে যে ছোট বোন হোক আর বড় বোন হোক, যেহেতু আমি ভাই, আমি ছোটবেলা থেকে শিখেছি পরিবারের দায়িত্ব আমি নিতে পারি, আমি হচ্ছে স্ট্রং, আমি যা বলি তাই হয়ে যায়। সো ওই যে পুরুষের একটা পুরুষের ক্ষমতা দেখানো, পুরুষত্ব, ওই অনুভূতিটা সে যে পরিবার থেকে নিয়ে আসছে, সেটা কিন্তু সে কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করতে চায়। তবে এখন যেটা হয়, অনেক নারীরা তো কাজ করছে, চ্যালেঞ্জও আছে, প্রতিবাদ করতে শিখেছে, কথা বলা শিখেছে। আগে নারীরা চুপ করে চাকরি ছেড়ে দিত, অথবা হচ্ছে বছরের পর বছর ধরে সহ্য করত। এখন নারীরাও কথা বলতে শিখেছে, তাদের অধিকারের জায়গাগুলো বলতে পারে, সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে। কিন্তু এটা শুধুমাত্র নারীরা কথা বলতে পারে বা প্রতিবাদ করে বলে চেঞ্জ হয়েছে, নাকি পুরুষ যারা তাদের চিন্তার জায়গায় চেঞ্জ এসছে? দেখেন, আমি আপনাকে বলি, আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি কত বছরের, 1997 থেকে প্রাইভেট যদি ধরেন, 97 থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল, কত বছর হচ্ছে তাহলে? 97 থেকে 30 বছরের কাছাকাছি, 27 বছর। 27 বছরে আপনারা বাংলাদেশে একজন নারী হেড অফ প্রোডাকশন পেয়েছেন। 27 বছর লাগলো পেতে, 27 বছর লাগলো। এবং আমাদের টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এর আগে আমরা নারী হেড অফ নিউজ পেয়েছি, মুন্নিদিকে পেয়েছেন, একজনকে পেয়েছেন একজনকে পাচ্ছেন। কিন্তু সামগ্রিকভাবে নারীদের অংশগ্রহণটাই তো কম, রেশিওটাই তো কম। ধরেন একটা অফিসে টেলিভিশন চ্যানেলে যদি 500 এমপ্লয়ি থাকে, নারী আসলে কতজন? কিন্তু যোগ্য নারী কতজন? আপনি কতজনকে যোগ্য মনে করেন?
করেন, আচ্ছা। আপনি করছেন কিনা যোগ্য, কতজন যোগ্য হয়ে উঠছে। কারণ আপনি যদি সুযোগ না দেন, নারীদের সুযোগ না দিলে তারা তো যোগ্য হয়ে উঠতে পারবে না। আমাকে যখন দিতে হবে না, সুযোগ সে করে নেবে। সুযোগ দেয়া এবং করে নেওয়ার মধ্যে আছে। আমি যখন প্রথম আমাকে বাংলাদেশের নারী প্রথম নির্বাহী প্রযোজক হিসেবে আমাদের টেলিভিশন আমাকে নিয়োগ দিল, তখন অনেক রকমের চ্যালেঞ্জ কিন্তু আমার ছিল। কারণ অনেকে হাসছিল, হ্যাঁ অনেকে হাসছিল যে আচ্ছা ঠিক আছে দেখি কি হয়, এবং আমারও চ্যালেঞ্জ ছিল যে আমি যদি কোনোভাবে স্লিপ করি তাহলে বলবে যে একটা টেলিভিশন দিয়েছিল না, কই ও পারছে, সো ওই উদাহরণ হয়ে যাবে। এখন আমি কি করেছি, আমি কাজ করেছি, কিন্তু আমার সিও আমাদের ম্যানেজমেন্ট যদি এই কাজকে সম্মান না করে, না ও একজন নারী ও পারবে না এটা বলতেন, তাহলে কি আমাকে এই পজিশনে দেয়া হতো? বা আপনারা দেখতেন আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিগুলোতে লিডারশিপের যে জায়গাগুলো, সেগুলো পুরুষ তার জায়গা ছাড়তে চায় না। এবং নারীও আছে, অনেক নারীও আছে যে মনে করে যে ওই নারীকে যদি আমি বেশি প্রায়োরিটি দেই তাহলে হচ্ছে নারীদের পিছিয়ে থাকার পেছনে একটা বড় কারণ, এটা অভিযোগ পুরনো যে আরেকজন সিনিয়র নারী কলিগই হয়তো তাকে সেই স্পেসটা দিতে চান না। যে মানুষের মানসিকতা, আমি এটা এইভাবে দেখি, নারী পুরুষ ব্যালেন্সের চেয়ে মানুষের মানসিকতাটাই ওই আলোচনাটাই দিন শেষে আমরা তাই ওইটাই কনক্লুশন যে আপনার নারীকে পুরুষকে সেইটার চেয়ে আপনি মানুষ হিসেবে ট্রিট করছেন কিনা। আপনি বললেন না যে পুরুষ বাসায় তার মা বা বোনের সঙ্গে যে ডমিনেটিং ওয়েতে কথা বলে, সে কলিগের সঙ্গে সেটা বলতে চায়, কিন্তু সে যদি ভাবতো যে না সে নারীও না পুরুষও না, সে মানুষ, তাহলে তো এই ডমিনেশনের চিন্তাটা তার মাথায় আসতোই না। আমাদের ওই এডুকেশন কোথায়, আমাদের মানে জেন্ডার নিয়ে ওই পড়াশোনা কোথায়, সেনসিটিভিটি কোথায়? সো আমাদের তো এই জায়গায় আমরা এমনিতেই পিছিয়ে আছি, তবে হ্যাঁ ডেভেলপ হচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছি আমরা। রাজ ভাই, আপনার কি মনে হয় আপা যে কমপ্লেইন, এক ধরনের কমপ্লেইন বা এক ধরনের বাস্তবতাই উনি বললেন যে এখন পর্যন্ত টেলিভিশন চ্যানেল বা সংবাদ মাধ্যম বিশেষ করে নারীদের জন্য খুব স্মুথ এখন পর্যন্ত না, নিশ্চয়ই অনেক কোশ্চেন মার্ক আছে, মানে আপনার কি মনে হয় কতটুকু পরিবর্তন হচ্ছে, কি মনে হয়? আমি অন্যভাবে জিনিসটা বলতে চাই। আমি যেমন কাজের ক্ষেত্রে যদি আমার একজন মেল কলিগ আর ফিমেল কলিগ দুইজনকে একটু কম্পেয়ার করি, আমি কিন্তু যদি আমার জায়গাটা যেটা আসলে কি যে কাজটা উঠায় নেওয়ার বিষয়টা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তো সেই জায়গা থেকে আমি কিন্তু দেখি একজন ফিমেল কলিগ কিন্তু একজন মেল কলিগের চেয়ে অনেক বেশি সময় দেয় অফিসে। কিভাবে এটা ধরেন, একটা মেল কলিগ যদি মানে 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কাজ করে, একজন ফিমেল কলিগ কিন্তু 8 ঘন্টার মধ্যে বলা যায় যে তারা 7.5 ঘন্টা অফিসে সময় দেয়। কিসের জন্য? দেখেন ফিমেল কলিগের কিন্তু মানে এই যে কেমন আমি বলবো এটা, যে মেল কলিগরা যেমন কিছু তাদের অভ্যাসগত কারণে যে অনেক সময় নষ্ট হয়, আড্ডাবাজি থাকে, অনেক সময় স্মোকিং এর বিষয়গুলো থাকে, মেয়েদের কিন্তু এই জিনিসগুলো একটু অপেক্ষাকৃত কম থাকে। সেই জায়গা থেকে কিন্তু আউটপুটের বিষয়টা যদি আপনি চিন্তা করেন, সেই জায়গা থেকে আমি বলবো ছেলেদের চেয়ে মেয়েরা অনেকভাবে এগিয়ে। এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে আজকে দিন শেষে, মানে সব ছেলেদের মধ্যেও তো ওই জিনিসগুলো আছে, মানে কাউকে আলাদা করা যায় না, ওইটাই দিন শেষে সেটাই। আমরা যদিও প্রফেশনাল আলোচনা ঢুকে গেছি সংসার থেকে, আপনারা দুজনেই সংসার মানে পর্দার পেছনে কাজ করেন, কিন্তু সংসারে কে কার পেছনে থাকেন? মানে এটা ওইভাবে বললে আসলে আমি যেমন চিন্তা করি কিভাবে এটা, যে যেমন আমি প্রথমেই একটা জিনিস করেছি, যেমন আমি যদি বলি যে আমি মশারিটা আমি টাঙাই, হ্যাঁ আমি মশারিটা টাঙাই, মানে এটা কি কেমন, আমি আগে কেন বললাম এটা, যে এটা সব মেয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স সেই জায়গা থেকে বলতে পারি যে আপনি মেয়েদেরকে যদি একটা ফুল দেন, মানে কথাই আছে কিন্তু সে আপনাকে মানে তার রিটার্ন অনেক বেশি দেবে। হ্যাঁ, আবার যদি একটা ঘর দেন, একটা সংসার বানায় দেন এই পর্যন্ত। মানে আমার আবার এই অভ্যাসগুলো একটু কম, মানে আমি কাজে বিশ্বাসী সব সময়। মানে ওই যে বললাম যে আমি মশারিটা টাঙায় ফেলি, মানে কি আমি প্রথম স্টেপটা নিয়ে নিলাম, এর এগেনস্টে কিন্তু আমি অনেক বেশি রিটার্ন পাই। হ্যাঁ, যেমন কি যে মানে ও চাকরি করে, ঠিক আছে ও চাকরি করে, তো অনেককেই হয়তো বলে যে হয়তো চাকরি করে সংসারে হয়তো সময় কম দেয়, কিন্তু আমি কিন্তু কোনো অংশে ওর কাছ থেকে এই সাপোর্টটা কোনোভাবেই কম পাই না। আমি যখন অফিসে বেরোই, আমার নাস্তাটা হয়তো বুয়া বানায়, ঠিক আছে ফাইন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার টেবিলে নাস্তাটা গোছানো কিন্তু ওর কাজ।
আমি কি খাই, কি পছন্দ করি, ওটা আসলে রুটিটা কতটুকু গরম থাকলে আমি খেতে পারবো, এই জিনিসটাও হয়তো ও মানে একবারে জাস্ট টাইমে আমাকে রেডি করে দেয়। তো বিষয়গুলো আমি কিন্তু মানে ওর কাছ থেকে এইভাবে সাপোর্টটা পাই। আর এগিয়ে থাকার যে বিষয়টা, আমরা আসলে চেষ্টা করি একজন আরেকজনকে হেল্প করার। রাইট, মানে কেউ কারো পেছনে না। হ্যাঁ, এটা আসলে কি, যারা খুব কাছ থেকে আমাদেরকে চেনে তারা হয়তো একভাবে জিনিসটা দেখবে, আর যারা হঠাৎ করে দেখবে তারা জিনিসটা অন্যভাবে দেখবে। কেমন একটা ছোট যদি গল্প বলি আপনাকে, ধরেন শুক্রবারে কি হয়, শুক্রবারে তো অফিস বন্ধ, আমি হয়তো কোনো বিশেষ কারণে অফিসে গিয়েছি, অফিস থেকে আসলাম, ঘরে ঢুকলাম, ঢোকার পরে হয়তো আমাকে বলতেছে যে তুমি টেবিলে খাবারটা ইয়ে করো, আমি গোসল করে এসে খাবো। তো বাইরের যে কেউ শুনলে কথাটা মনে হবে যে কি ব্যাপার, আসলো যেভাবে বলতেছে এটা তো মানে কেমন বিষয়টা। কিন্তু তার আগের যে ঘটনাটা সেটা হচ্ছে যে বাজার করার কথাটা ছিল আমার, আমি কিন্তু বাজার না করে চলে গেছি অফিসে। আচ্ছা আচ্ছা, তো ও বাজার কিন্তু ও করছে, যে বাজারে বাকি যে কাজগুলো সব কিন্তু ওর গোছানো, আমি জাস্ট আসলাম। তো আমাদের সব কাজই কিন্তু এভাবে হয়, মানে যে যখন ফ্রি সে তখন আসলে সংসার ওইভাবে এগোয়। হ্যাঁ, একটা ছবি আমরা দেখছি যেখানে আপনি লিখেছেন প্রতিটি পরিস্থিতিতে সেরা দেখতে আপনার মনকে প্রশিক্ষণ দিন। মনকে কিভাবে প্রশিক্ষণ দেন সেটি একটু জানবো, আরেকটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, একটু পরে সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে শুক্রবার, আমরা সংসারের এবং দাম্পত্যের আড্ডা দিচ্ছি একটি গণমাধ্যম কর্মী দম্পতির সঙ্গে। নাইলা পারভিন পিয়া এবং তাশিউর রহমান আছেন। কে এগিয়ে বিরতির আগে ছিল, বা কে পিছিয়ে সংসারে? এগিয়ের মিনিং কিন্তু অনেক রকম হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। আমি হচ্ছে ওপেন এন্ডেড রাখলাম। আমাদের সংসার জীবনে আমার কাছে সবসময় মনে হয় যে রাজ অনেক এগিয়ে, বিকজ আমি একদম ভালো ওয়াইফ না মনে করি। ভালো ওয়াইফ মানে হচ্ছে যে হাজবেন্ডের অনুগত। আমাদের অবশ্য কনফার্ম করছে যে আমি এটা ফিল করি, কিন্তু মাঝে মাঝে আমার এরকম ফিল হয় যে এখন আমি একটু কাজের প্রেসারে থাকি, দেখা গেল যে অনেক কিছু করতে পারি না, তখন আমার এরকম ফিল হয়। আমার একজন সন্তান আছে, ওর নাম তাহসিন রহমান রাজ্য। তো ওকেও আমি অনেক সময় অনুষ্ঠান শুরুর আগে সেই শর্ত দিয়েছিল তার নামটা পুরো বলতে হবে। পুরো বলেছেন, আবার বলেন। তাহসিন রহমান রাজ্য, ও ক্লাস 4-এ পড়ে। তো ওকেও আমি অনেক সময় আমার মানে কোয়ালিটি টাইম দেওয়া হয়, কিন্তু আরও সময় দেওয়া ওইটা আমি দিতে পারি না। এই কারণে আমার মনে হয় যে আমি একটু পিছিয়ে। এবং আমি একবার আমার শাশুড়িকে এবারে হচ্ছে বলে আসলাম আমার শাশুড়িকে যে আমি হচ্ছে আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি এমন একজন সন্তান জন্ম দিয়েছেন, এবং পুরাটাই আপনার ক্রেডিট যে আপনি হচ্ছে উনি আমার মা, আমার শাশুড়ি আছে, এবং আপনি ওনাকে ধন্যবাদ তো দিয়েন। অবশ্যই ধন্যবাদ প্রাপ্তি। তো যেটা হয় যে আমি আমার যখন বিয়ের কথাবার্তা চলছে তখন আমি রাজকে বললাম যে রাজ, আমি না এখনো রাজ ভাই আমি রান্না করতে পারি না, তা আমি আগে রান্নাটা শিখি, তারপরে আমি বিয়ে করার কথা ভাববো। তো তখন আমাকে বললেন, বলা হয় বাঙালি নারীরা বাই ডিফল্ট রান্না জানে। না না, আমি হচ্ছে রান্না করার সুযোগ পাই নাই, খুব কম। আচ্ছা, বাসায় আপনাকে কাজ করতে হয় না? বাসায় কাজ করতে হয়নি, আমার হচ্ছে পড়াশোনা, তারপরে হচ্ছে আমি গান করতাম, নাচ করতাম, মানে আরো আপনি ইউনিভার্সিটিতে তো থিয়েটারও করতেন এবং আপনি অভিনয় করে গোল্ড মেডেল পেয়েছেন, কিন্তু পরে এটা ক্যারি করেন? পরে ক্যারি করার সুযোগও পাই নাই। আচ্ছা আচ্ছা, মানে গোল্ড মেডেলটা তো আবার মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে না, মানে ন্যাশনাল পর্যায়ে, রাইট? হ্যাঁ, এটা আমার একটা অর্জন, কিন্তু এই অর্জনটার জন্যই হয়তো সাহসটা বেড়ে গেছে। তো যেটা বলছিলাম যে আমি রাজকে বললাম যে রাজ ভাই আমি রান্না করতে পারি না, তো আমি রান্না শিখে তারপরে বিয়ে করতে চাই। তো আমাকে বলেছে আমি আপনাকে রান্না করা শেখাবো। ওরে বাবা, তার মানে আপনি ভালো রান্না করেন? এবং বিয়ের 3 বছর আমাকে সে হচ্ছে রান্না করে করে শিখিয়েছে 3 বছর। ঝামেলা কি হতে জানেন, হাজবেন্ড ওয়াইফকে রান্না করা শিখিয়েছে 3 বছর। হ্যাঁ, এবং সে যখন হচ্ছে আমি আর ও যখন রান্নাঘরে রান্না করতাম এবং বাহির থেকে কোনো কাপল আসতো, হাজবেন্ড ওয়াইফ, ওদের ঝগড়া বেজে যেত। এই দেখো কত সুন্দর রান্না করে। এই দেখো তো রাজ ভাই, মানে একবার তো হ্যাঁ সেটাই। এখনো রাজ হচ্ছে আমার গুরু রান্নার ক্ষেত্রে, এখনো আমি ও কিন্তু আপনি বিয়ে বয়স আপনাদের 14 বছর না 15? 15 বছর। 15 বছরে কিছু শেখেন না রান্না? ভালো 15 বছর 3 বছর
বছর পরে মোটামুটি ও আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে। যে প্রথমে ওকে আসলে ভাত রান্না করা না, মানে প্রতিদিনের খাবারের যে বিষয়গুলো থাকে, ভাত, মাংস, মুরগি, মানে ভাত কখন নামাতে হবে, মানে কতটুকু নরম হলে সেটি শিখিয়েছে। এটা এখনো শেখায়, এটা কিন্তু খুব কঠিন, এটা এখনো শেখায়। আমরা মনে করি ভাত রান্না সহজ, আসলে তা না, কিন্তু ভাত রান্না করা খুব কঠিন। দীর্ঘদিন আমার আর রান্নাঘরে কোনো কাজ নাই। আচ্ছা আচ্ছা। ইদানিং আবার করতে হয় কিসের জন্য, এই যে রাজ্য। আচ্ছা আচ্ছা। মানে এখন আমি যে পার্টটা নিয়ে আছি সেটা হচ্ছে মানে টিফিনের পার্টটা নিয়ে আছি। আগে ছিল সংসারের রান্না বাড়ি, ওইটা দেখতাম একটা সময়, সন্তানের শেফ। এখন শুধু হচ্ছে টিফিনের। আমার অফিস থেকে সন্ধ্যায় এসে কাজ হচ্ছে মানে ওর জন্য পরের দিনে যে টিফিনটা করবে, হ্যাঁ, সেই আইটেমটা মানে বাসায় বানায় ফেলা। মানে এটা আমি সত্যি এনজয় করি। ভালো, অন্তত রেস্টুরেন্ট থেকে কিনতে হয়। ইভেন যেমন ও সবচেয়ে মজা লাগে কখন, যেমন ও হচ্ছে গরুর মাংস পছন্দ করে না, সবসময় মুরগি, মানে চিকেন ওর হচ্ছে সবচেয়ে ফেভারিট। ও চিকেন আইটেম পছন্দ করে, মানে বিফ একবারেই না বললেই চলে। তো গতদিন আমি হচ্ছে একটা আইটেম রান্না করছিলাম, বুটের ডাল দিয়ে গরুর মাংস। ও হচ্ছে খাওয়ার পরে আমার কাছে এসে বলছে, বাবা তুমি এটা কিভাবে রান্না করলে? আমি কি হয়েছে, কেন? এত টেস্ট, এত টেস্ট, জাস্ট এইভাবে আমাকে, মানে আমি আসলে এই জন্যই করি কাজগুলো, মানে অন্য কোনো কারণ। আপনি গরুর মাংস রান্না শিখেছেন? আমি গরুর মাংস রান্না করতে আমিও ভালো পারি, কিন্তু ওর মতন পারি না। আচ্ছা আচ্ছা। ও আমার চেয়ে অন্তত কি বলবো ডাবল বেশি ভালো। তার কাছ থেকে সবচেয়ে ভালো রান্না কোনটা, মানে এখন আপনি কনফিডেন্ট? দেখেন, আমি মনে মনে ওকে বকা দেই যে যদি বেশি জানে এত সমস্যা, ধরেন ভাতটা কেমনে রান্না করতে হবে, এখনো শেখায় আমাকে। না তাই তো, ভাত রান্না সহজ না, কোন চালের ভাত কখন নামাতে হবে, মোটা চাল কখন, চিকন চাল কখন। চাল চিনো না তুমি? হ্যাঁ, চাল না চিনলে ভাত রান্না করতে পারবেন না। আমি চালও চিনি না, মিনিকেট একরকম, মোটা চাল একরকম। তো ওই দিন আমার শুনতে হলো যে তুমি চালও চিনো না, মানে এমন বিপদ। ধরেন যে আমি একটু, না এখন আর বিষয়টা ওইরকম নাই, মানে নর্মাল যে খাবার সেগুলো তো পারেই, তাছাড়াও এমনি অকেশনালি যে বিষয়গুলো থাকে, যেমন ঈদ, শবে বরাত, আমি একবারে কনফিডেন্টলি বলতে পারি যে একজন মানে গৃহিণী যেভাবে তার এই ইভেন্টগুলো হয়তো করতে পারে না, আমি আমার বাসায় ওর কাছ থেকে এর চেয়ে বেশি পাই এখন। মানে ওর এক্সপার্ট লেভেল এখন আর ওই মানে ডেইলি শিক্ষানবিশ নাই, মানে ডেইলি আইটেমে নাই। ও হচ্ছে ঈদের আইটেম বলে যে কোনো আইটেমে মাছ রান্না করতে পারেন, শিখেছেন? হ্যাঁ হ্যাঁ, এখন সব রান্না, এখন সবই। বাহ, তাহলে ভালো শিক্ষক, ভালো শিক্ষক। হ্যাঁ, কিন্তু আপনাদের ওনার রান্না এখন আপনার কোনটা ভালো লাগে, যেহেতু শিখিয়েছেন? মাছের কথা বললেন না, মাছটা কিন্তু রান্না করা আসলে কঠিন, খুব কঠিন। ও যে মানে রুই মাছের যে ঝোলটা রান্না করে, আমি এমনি মাছ কম পছন্দ করি, কিন্তু ওর মাছ রান্নাও মানে সেই লেভেলের আর কি। তো মাছ রান্না মানে কৃতিত্ব আপনার, আপনি শিখিয়েছেন আর কি। হ্যাঁ, এবং আমার কাছে কোন জায়গায় খুব ভালো লাগে, আমি অনেক সময় আমাদের হয় কি, ও হচ্ছে সকালে আগে চলে যায়, আগে আসে বাসায়, আমি হচ্ছে একটু দেরি করে যাই, একটু দেরি করে আসি। তো আমি যখন রাত 9:30 10টায় বাসায় ঢুকি, আমি দেখি যে ও ডিনার গুছাচ্ছে। হ্যাঁ, এবং এই যে আমার ওই চাপটা কিন্তু নাই যে বাসায় গিয়ে আমাকে রান্না করতে হবে। অনেক কর্মজীবী নারীর ক্ষেত্রে এই ফাইটটা থাকে, ওনাকে বাসায় ফিরে রান্না করতে হয় অধিকাংশ। এবং আপনারা একটু আগে ছবি দেখাচ্ছিলেন না, প্রতি শুক্রবারে হচ্ছে রাজ হচ্ছে মেইন কুক, এবং ও যে ওর অত্যাচারে আমি অস্থির হয়ে যাই। আজকে একটু তাড়া ছিল, আজকে রান্নাটা আমি করেছি। মানে আমাদের বাসায় শুরু থেকেই কিন্তু মানে ফিক্সড একজন থাকেই সব সময়, আর একজন বুয়া থাকে। তো ফিক্সড যে থাকে তার কাজ কিন্তু রান্না করাও। হ্যাঁ, তো আমি যেটা করি সেটা হচ্ছে একটা আইটেম ভালোভাবে হয়তো আমি করলাম, এই কিন্তু এটা কিন্তু মানে নট দ্যাট যে আমাকে করতেই হবে এই জন্য আমি করতেছি, খুব প্রেসার, এরকম না বিষয়। কিন্তু আপনারা দুইজনই যে পরিমাণ ব্যস্ত প্রফেশনাল কারণে এই সময়টা বের করেন কি করে? মানে দুইজনেই তো একই ধরনের কাজ কিন্তু টেলিভিশনে, তাই না? রান্নার জন্য আলাদা করে সময় পাওয়া যায়? মানে কি, অনেকে বলে এটা যে সময় পাই না, আমি এটাকে মনে করি ব্যাড এক্সকিউজ। আচ্ছা, বিকজ আমি যদি চাই তাহলে আমি এটা বের করতে হয়। হ্যাঁ, এটাকে আনন্দে বের করি আমরা। আমরা যখন দুজনে একসাথে রান্নাঘরে ঢুকি, রান্না করি, আগেও যেমন হচ্ছে অন্যরা দেখলে ঝগড়া বেজে যেত তাদের মধ্যে, কিন্তু আমার ওয়াইফ আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না, তাই না? তার কারণ আমি ঢুকলে সব নষ্ট হবে। হ্যাঁ, কারণ আপনি অগোছালো করেন বেশি। রাইট। এবং আজকে অনুষ্ঠানে আসার আগে আমি একটা আচারের বয়াম ভেঙে এসেছি। এটা বুদ্ধি করে হয়তো করেন আপনি, কিন্তু আমি ভালো বাজার করি। কিন্তু আপনি বাজার করতে পারেন? হ্যাঁ, আমি এত বছর তো আমি মাছ চেনেন আপনি, যে কোনটা মাছটা ভালো, পচা, নষ্ট বুঝবেন?
চিনি না, কিন্তু আমি তো যাই হচ্ছে এমন জায়গায় যেখানে যেখানে আমাকে ঠকাবে না। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা বিরতির সময় হলো, একটু পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবারে 7 দিন মানেই সংসারের গল্প, এবং আজকে আমরা আড্ডা দিচ্ছি। নায়লা পারভিন পিয়া এবং তাশিউর রহমান আছেন আমাদের সঙ্গে। আপনাদের সংসারের সবচেয়ে সুন্দর জিনিসটা কি? আমরা মনে করি এটা আমাদের দুজনেরই সংসার। ওয়াহ! কিন্তু সব হাজব্যান্ড ওয়াইফ কি মনে করে না? না, করে না। না, অধিকাংশ ওয়াইফ মনে করে আমি পরের বাসায় কাজ করছি, আর অধিকাংশ হাজব্যান্ড মনে করে এটা আমার বাসা, আমার বাসা থেকে বের হয়ে যাও। খুবই দামি কথা, খুবই দামি কথা। রাজ ভাই, আপনার কি তাই মনে হয় যে অধিকাংশ পুরুষই সেটা মনে করে? মানে আমাদের সংসারটা আসলে কি, যে কেন এটা বলতে পারলো, যে আমাদের সব কিছু কিন্তু শেয়ারিংয়ে, মানে শুরু থেকেই। মানে কেমন, আমি বলি যে আমার প্ল্যানটাই এরকম। বলতে পারেন যে মানে এটা কি ধরনের প্ল্যান, কিন্তু প্ল্যানটাই এরকম যে আসলে আমরা যেমন রাজশাহীতে আমার জন্ম, ওইখানে আমরা যেটা দেখতাম কি, যে একটা ফ্যামিলিতে আমার মা পাশের বাসার খালাম্মার সাথে সময় কাটাচ্ছে, নিউ মার্কেটে যাচ্ছে, বাজার করতেছে, নিজেদের মতো গল্প করছে, সময় কাটাচ্ছে। কিন্তু ঢাকা শহরে কিন্তু এই জিনিস নাই। পাশের ফ্ল্যাটে কে আছে আপনি জানেন না, খবরও রাখে না অধিকাংশ ক্ষেত্রে। সো আমি এটা যখন বিয়ে করার প্ল্যান করছিলাম, তখনই প্ল্যানটা এরকম ছিল যে আমি এমন একজনকে বিয়ে করব যে হচ্ছে অফিসে থাকবে, আমার মতো অফিস করবে, আমি যেমন আর্নিং করি সেও এরকম সংসারে আর্নিং করে আমাকে হেল্প করবে। পাশাপাশি আমার অফিসে থেকে সারাদিন ফোনে এরকম শুনতে হবে না যে কখন আসবা, কি করতেছো, তোমার পাশে কে, কিংবা ওই পাশে কার যেন হাসির শব্দ শুনছি, এই টাইপের যাতে কোনো ইয়ে না থাকে। তো প্ল্যানটাই ছিল এরকম। আরো প্ল্যান ছিল যেটা, যে ফিনান্সিয়াল যে ব্যাপারটা বললাম, যে আসলে শুরুর দিকে কিন্তু সবার ইয়ে একরকম থাকে না। আমরা শুরু থেকে পার্টনারশিপে কিন্তু ফ্যামিলি ইয়ে করি। আমাদের শুরুর যে গাড়িটা, যেমন না যে হাজবেন্ডের পয়সায় সংসার চলবে, আমরা গাড়ি কিনেছি শুরুতে যখন দুইজনের ইয়েতে। আমি হয়তো এককালীন টাকাটা পরিশোধ করেছি, ও হচ্ছে লোনটা কিস্তিটা দিয়েছে। আমরা ফ্ল্যাট কিনেছি যখন, তখন দেখা যাচ্ছে আমি ডাউন পেমেন্টটা দিয়েছি হচ্ছে, প্লাস নগদ যে ইয়েগুলো কাজ করতে হয় আমি করতেছি, পাশাপাশি ও ইয়েটাও ও আমাকে হেল্প করতেছে সব কিছুর ব্যাপারে। মানে এইরকমই, যেই কারণে হচ্ছে হয়তো এটা বলতে পারছে যে আসলে এরকম। এবং আমি এটাই মনে করি যে আসলে এইভাবেই ইয়ে করা উচিত। বাইরের দেশগুলোতে কিন্তু এইরকমই হয়। আমরা যখন দেখি বাইরে, যে আমি মনে আছে যে দেখছি যে আমার পাশে মার্সিডিজ চালাচ্ছে একজন স্মার্ট একজন মেয়ে, আমি এগুলো এনজয় করি, আমার ভালো লাগে এই জিনিসগুলো। সো আমি এই জন্য আমি আমার সাথে যারা চাকরি করে তাদেরকে আমি ওইভাবে ট্রিট করি, যে আমার ওয়াইফ কাজ করে, সেও কাজ করে। সো আমি সবসময় এই বিষয়ে পজিটিভ, এবং সংসারেও আমি এইভাবেই, মানে আমার যে সবকিছুতেই করতে হবে ওইরকম না। এটা না, তার মানে আপনাদের ঝগড়াঝাটি হয় না? ঝগড়া হয় না এইটা বললে তো মানুষজন মাইন্ড দিবে। ঝগড়া আমাদের হয়, কিন্তু আমাদের এত বছরে সবচেয়ে ভালো গুণটা হচ্ছে আমরা 5-10 মিনিটের মধ্যে এগুলো ভুলে যাই। আচ্ছা, বাহ। আর ওইরকম কিছু থাকে না সকাল পর্যন্ত। অনেক সিরিয়াস ইস্যু নিয়ে আমাদের মানে কথা কাটাকাটি হয়। আমি বলি যে আমি একমত না, আমি মানছি না, বা আমার তোমার সিদ্ধান্ত পছন্দ হয়নি। আমাদের প্রফেশনাল অনেক বিষয়ও রাগ হয়ে বাবার বাড়ি চলে গেছেন কখনো? হ্যাঁ, এরকম ঘটনা আছে। তো যাইনি, যাওয়া পর্যন্ত হয়নি। আমি ছোট একটা ইয়ে বলতে পারি, যেমন এটা আসলে প্রত্যেক মেয়েরই মানে প্রথম 1 বছর এই ধরনের ঘটনা মানে অহরহ হয়। কারণ একটা জায়গা থেকে নতুন সংসারে ঢোকার পরে ওই জেট লাগটা কাটতে সময় লাগে, হলেই ব্যাগ গুছিয়ে যাওয়ার বিষয়টা। তো একবার তো সিরিয়াস মানে চলে যাবে, তো আমিও রেডি হচ্ছি। মানে কি, মানে ঘটনা কি, তুমি রেডি হচ্ছ কেন? আমি তোমাকে নামাই দিয়ে আসি, চিটাং তো অনেক দূর, চিটাং তোমাকে যেতে পারবা, মানে এরকম। পরে ও মানে ঘর থেকে বের হওয়া হয়নি। মানে আমি সবসময় এইভাবেই ম্যানেজ করি, অ্যাডভান্স এমন ভাবে চিন্তাটা করি যাতে মানে জিনিসটাকে হালকা হয়ে ইয়ে করা যায়। আর আসলে তো ওইরকম ঝগড়াঝাটি আর কি। তার মানে ওই যে ওই ডায়লগ আপনি বোধহয় শোনেন নাই, যে আমি বলে তোমার সংসার করে গেলাম। এটা তো থাকেই, এটা তো সব মেয়ের ব্যাপারে। মানে আমার সাথে বিয়ে না হলে এর চেয়ে অনেক বড় কিছু হতো হয়তো। তারপরে ধরেন আমি মনে আছে এর সাথে বিয়ে ঠিক হয়েছিল, তার এই ছিল, এখন এই সেই এইগুলো গল্প তো কমন প্রত্যেকটা মেয়ের, এগুলো তো সবাই আপনিও শুনছেন। অবশ্যই অবশ্যই, খুব কমন গল্প। এই গল্পের মধ্য দিয়ে একটা সংসার এগোয়। কিন্তু ধরেন একদম এক কথা যদি জিজ্ঞেস করি যে আসলে দিন শেষে সংসার জিনিসটা কি? সংসার হচ্ছে শান্তির জায়গা, যেখানে আপনি এসে শান্তিতে একদম হাত পা ছড়ায়
টিভি দেখতে পারবেন, আচ্ছা যা মন চায় তাই খেতে পারবেন, যা মন চায় তাই বলতে পারবেন। আপনার হচ্ছে পার্টনার, আপনার সন্তান যারা আছে তাদেরকে বলতে পারবেন যে একটা টিম, আমরা একটা টিম কাজ করি। রাইট রাইট। এই যে আপনাদের প্রচুর ঘোরাঘুরির ছবি দেখা যায় ফেসবুকে, এবং আপনাদের ফেসবুক ওয়ালে গিয়ে দেখলাম যে একদম কি বলা যায় অ্যালবাম করা মালদ্বীপ অমুক জায়গায় তমুক জায়গায়। এত সময় কোথায় পান? এইটা তো আমাদের অফিস ফাঁকি দিয়ে অফিস আমাদের যেটা হয়, আমাদের একটা তো অ্যানুয়াল লিভ থাকে, এবং এটা তো এইটা কোথায়? এটা মালদ্বীপে। আচ্ছা। হ্যাঁ, এবং খুবই আমাদের এই ট্যুরটা খুবই মজার ট্যুর ছিল। আমরা এক্সপ্রেশন দেখে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি ওই যে সংসারের যে বিষয়টা বললেন যে আসলে শান্তির জায়গাটা, এইটা শেষ করে আসি। আচ্ছা আচ্ছা প্লিজ। এইখানে ওরা দুজন বাপ ছেলে হচ্ছে ইয়েতে গেছে। আপনাদের তো একজনই সন্তান? হ্যাঁ, একজনই সন্তান, এবং গভীর সমুদ্রে এরা নেমে গেছে। ওমা, বুঝছেন, আমি যেহেতু সুইমিং পারি না, আমি প্রচন্ড ভয় পেয়ে, জানলেও সমুদ্রে নামা খুব কঠিন, কিন্তু ওদের কোনো ভয় নাই। আচ্ছা, আমি ওদের লাইফ জ্যাকেট ছিল, ওদেরকে দেখলে আমার মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতে মন চায়। তো সেটা হচ্ছে এই ইয়েতে, এবং আমরা বছরে একবার দুইবার এই যে এইভাবে সময়টা বের করে ফেলে দেশের বাইরে ধরেন প্ল্যান করে। হ্যাঁ, আমার গত বছরে আমি দেখলাম আমার পুরো বছরের ছুটি ছিল হচ্ছে 8 দিন। গত বছরে আমরা ওইভাবে দেশের বাইরে যাইনি। তো আমরা যদি দেশের বাইরে যাই তাহলে হয়তো 10 দিন যুক্ত হয়। পরিবারকে সময় দেয়া, নিজে রিফ্রেশ হওয়া, ব্রেকে যাওয়া, এগুলো কিন্তু খুবই জরুরি। রাইট। যেখানে ছিলেন আপনি সংসার, যেটা বলছিলাম ওই যে সংসারটা আসলে মানে সুখের জায়গা কেন, আসলে যে বাইরের ছবিগুলো দেখে মনে হলো আমরা একবার ওই ইয়ে থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া পর্যন্ত একটা ক্রুজে মানে ছিলাম, 5 স্টার একটা ক্রুজ, অনেক এক্সপেন্সিভ বলবো না আমি, মানে 5 স্টার একটা ইয়ে, মানে যেখানকার আমরা দুইজনে খুব এনজয় করছি ওইখানে এবং খুব ভালো সময় কাটাইছি। কিন্তু আসলে ওইখানে যে বলছিলাম যে 5 স্টার একটা ক্রুজে সিঙ্গাপুর থেকে ইয়েতে যাওয়া, প্লাস পরে ঘুরে এসে বাসায় ঢোকার পরের যে ফিলিংসটা, আসলে ওইটাই সবচেয়ে আসলে মনে হলো যে আসলে ওইটাই সংসার। বাইরের দুনিয়া যতই লাক্সারি থাকুক, দিন শেষে ঘরটাই হচ্ছে ওই যে চড়ুই পাখির গল্পের কবিতার মতো না, এটাই সত্যি, নিজের বাসাটাই হচ্ছে, এটাই সত্যি। সেটা ভেন্টিলেটরে থাকুক আর তাল গাছে থাকুক, সেটাই দিন শেষে ওইটাই সংসার। সময়টা আসলে যেটা বলছিলেন আপনি না, আসলে আমি ও দুইজনাই যে আমরা যেমন, আমি আমার কলিগদেরকেও বলি অফিসটা আসলে কিন্তু একটা অভ্যাসের মতো। আমরা যেমন ভাত খাই, ঘুমাই, এটাও কিন্তু একটা ওই রকমই একটা ইয়ে। তো আমরা কিন্তু এমনি রেগুলার ডেতে কোনো ছুটি মানে কাটাই কিংবা অসুস্থ এরকম মানে খুব কম, নাই বললেই চলে আমাদের দুইজনের। আমরা ছুটিগুলো কাটাই ওই যে ওই রকম, হয়তো দেশের মধ্যেই কোনো রিসোর্টে, হয়তো সিলেট কিংবা চিটাগাং আশেপাশে এই জিনিসগুলো, আর বছরে চেষ্টা করি একবার যে দেশের বাইরে কোথাও। এই ছুটিগুলো কিন্তু আমাদের ওই জায়গায়, এছাড়া রেগুলার কোনো ছুটি নেই, যেই কারণে এই জিনিসগুলো ম্যানেজ হয়ে যায়। আমরা প্রচুর ছবি দেখি যে রাজভাইয়ের সঙ্গে তার ছেলে, তাই না? আবার আপনার সঙ্গে দেখি ছেলের সঙ্গে সবচেয়ে ইন্টিমেসি কার বেশি? ছেলে যেহেতু ছেলের সাথে ছেলের বাবার, ওদেরকে তো আমি মাঝে মাঝে দেখে মানে হয়ে যাই, কনফিউজ হয়ে যায় যে ওরা কি বন্ধু নাকি ওরা বাপ ছেলে নাকি, মানে আমি অনিয়ারে বলতে পারবো না কি কি ধরনের ফান এরা করে, মানে এটা মানে ওপেন বলা মুশকিল, কিন্তু আমরা 3 জন জানি যে কি ধরনের ফান ওদের সাথে হয়। আমার সাথে যেটা হয়, ও আমার সাথে অনেক ওর ব্যক্তিগত গোপন কথাগুলো শেয়ার করে। ছেলেকে ডাকবো? ডাকতে পারে, আমাদের সাথে আছে। ছেলেকে ডাকি, আসো। ও স্মার্ট গাই, ও মাঝখানে যাও, এখানে দাঁড়াও। হ্যাঁ, তুমি পড়ো কোন ক্লাসে জানো? 4 না? তুমি কার মতো হতে চাও, বাবা না মায়ের মতো? কার মতো? সেটা একটা হার্ড ডিসিশন। ও হার্ড, ওরে বাবা, খুবই কঠিন ডিসিশন এটা। সবচেয়ে বেশি পছন্দ করো কাকে? ওরে বাবা, খুব ডিপ্লোম্যাটিক আনসার, সে জানে কি বলতে হবে টেলিভিশনে সব সময়। এবং আমরা আজকে প্রথম আপনাদের 3 জনকে এক ফ্রেমে পেলাম এবং টেলিভিশনের ফ্রেমে, এটা একটা স্মৃতি হয়ে থাকলো। এবং ও যখন বড় হবে এটা ওর জন্য একটা অনেক ধন্যবাদের জন্য, থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে আসবার জন্য। আমরা চাই ও বড় হোক, মানুষের মতো মানুষ, এবং এরকম বাবা মা পেয়েছো, এবার লাকি, এবং আপনারাও লাকি এরকম একটা সন্তান পেয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে আসবার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকে 7 দিনে। সবার সংসার সুখের হোক, ভালো থাকবেন।